হেই, লেটসে কালকে তোমার কুয়েট ভর্তি পরীক্ষা, তুমি পড়তে পড়তে শহীদ হয়ে গেলা অ্যান্ড নেক্সট দিন তুমি গিয়ে দেখলা এইটা। তোমরা কি জানো ল্যাটিন শব্দ কনকেভাস অর্থ হলো ইনওয়ার্ড কার্ভ। এখান থেকে আসছে মূলত ইংলিশ শব্দ কনকেভ, যার বাংলা তর্জমা হলো অবতল। থিঙ্ক অফ আ মিরর, তুমি ওইটাতে লাইট মারছো আর ওইটা চকচক করতেছে, তো যেই সার্ফেসটা চকচক করতেছে ওইটা যদি ভেতরের দিকে কার্ভড হয়ে থাকে তখন আমরা ওই মিররটাকে বলি কনকেভ মিরর, তাই না? ম্যাথামেটিক্সে না অনেকগুলো রেখা আছে যে রেখাগুলো কনকেভ শেপের, যেমন এই রেখাদের দেখো, এদের দেখতে লাগে কফি খাওয়া কাপ, তাই এদের বলে কনকেভ আপ। আর যদি এরা উল্টা হয়ে থাকে তখন এদের বলবো আমরা কনকেভ ডাউন। তো পুরো সেশনটা আমরা ডেসমসে কভার করব। তো চলো একটা ফাংশন ডিফাইন করি, sin x + 3। এই ফাংশনের অনেকগুলো পিকস অ্যান্ড ভ্যালিজ আছে, তাই না? এটা সাইনের বৈশিষ্ট্য, অবভিয়াসলি সেটা অসিলেটিং ফাংশন, তো সেক্ষেত্রে পিকস অ্যান্ড ভ্যালিজ থাকবেই। তো দেখো তো এই পোর্শনটা কার্ভ হয়ে আছে, বাঁকা হয়ে আছে, বাট এই কার্ভেচারটা স্ট্রেট ফেস করতেছে কোন দিকে? নিচের দিকে। তাই এই কার্ভটাকে বা এই অংশটাকে বোঝানোর জন্য আমরা এতটুকুকে বলবো কনকেভ ডাউন পোর্শন। ওকে, আবার এই অংশটার দিকে যদি একটু তাকাই, এটাও কার্ভ হয়ে আছে, তাই না? দেখতেই পাচ্ছি এটা কার্ভ হয়ে আছে, কিন্তু এটা ফেস করে আছে ওপরের দিকে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো কনকেভ আপ পোর্শন। তো এটা একটা সিম্পল অ্যানালজি আছে যে আমি এখানে যদি একটা হ্যান্ডেল লাগিয়ে দিই তাহলে এটা একটা কাপের মতো মনে হবে। সো কনকেভ আপ দেখতে লাগে কাপ, সিম্পল। তো এবার দেখলাম, চোখের দেখায় দেখলাম যে কোনটা কনকেভ আপ কোনটা কনকেভ ডাউন। এটা ছিল কনকেভ ডাউন, এটা হচ্ছে কনকেভ আপ, এটা একটা পোর্শন। তো দেখো তো এই গ্রাফের মধ্যেই কিন্তু অসংখ্য কনকেভ আপ, কনকেভ ডাউন, কনকেভ আপ, কনকেভ ডাউন ভর্তি পড়ে আছে, তাই না? আমি যদি জুম আউট করতে থাকি, কোটি কোটি ইনফাইনাইট অ্যামাউন্ট অফ কনকেভ আপ এবং কনকেভ ডাউন পোর্শন পাবো। আচ্ছা, তো এই ফাংশনের উপরে একটা বিন্দু আমি নেই, সে এই যে এটা একটা বিন্দু, ঠিক আছে? এই বিন্দুকে আমি চাইলেই এই ফাংশনের উপরে মুভ করতে পারি। কিভাবে? আমি এই বিন্দুটার এক্স এর মানটাকে চেঞ্জ করতে পারতেছি, কারণ আমি এক্সটাকে ভেরিয়েবল ধরে নিয়েছি এ। এক্স হচ্ছে এ, যার মানটা চেঞ্জ করা যাবে, সেটা একটা ভেরিয়েবল। দ্যাটস ওয়াই আমরা এই ফাংশনের উপর এই বিন্দুটাকে মুভ করতে পারছি। তো সে এই পয়েন্টে আমি একটা স্পর্শক চাই, সো একটা স্পর্শক আনা যাক। আচ্ছা, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, এই যে পুরো ফাইলটা আছে এটা আমি কমেন্টে দিয়ে দেবো। ওকে, এতক্ষণ আমরা দেখে বুঝলাম যে কোনটা আমাদের কনকেভ ডাউন পোর্শন, কোনটা কনকেভ আপ পোর্শন, বাট ম্যাথামেটিক্স দেখার কথাই বিশ্বাস করে না, ঠিক আছে? সো আসলে জিনিসটা কি হচ্ছে, কনকেভ আপ পোর্শনটাতে এটা একটা কনকেভ আপ পোর্শন। তো আমরা দেখতে পাচ্ছি যে কনকেভ আপ পোর্শনে আমি আমার স্পর্শকটাকে যেখানেই মুভ করাই না কেন, দেখো তো বা কনকেভ আপ পোর্শনের মধ্যে আমি স্পর্শকটাকে মুভ করাচ্ছি, আমি স্পর্শকটাকে যেখানেই মুভ করাই না কেন আমার স্পর্শকটা অলওয়েজ এই গ্রাফের নিচে থাকছে, তাই না? এই যে দেখো তো গ্রাফের নিচে, অথবা আমি যদি উল্টাই বলতে চাই, তো এই কনকেভ আপ পোর্শনে আমার স্পর্শকের উপরে থাকবে আমার কাঙ্ক্ষিত গ্রাফ। কাঙ্ক্ষিত গ্রাফ কোনটা? এই যে মেইন ফাংশন, অর্থাৎ এই কালা রেখাটা, এটা হচ্ছে কাঙ্ক্ষিত গ্রাফ। তো কাঙ্ক্ষিত গ্রাফটা অলওয়েজ কার উপরে আছে? স্পর্শকের উপরে। আমি স্পর্শকটাকে যেই দিকেই নড়াই না কেন আমার গ্রাফটা, কাঙ্ক্ষিত গ্রাফটা স্পর্শকের উপরে সবসময় থাকতেছে, তাই না? এই যে আমি যদি কনকেভ ডাউনের পোর্শনে যাই, তো দেখা যাচ্ছে যে কনকেভ ডাউনের পোর্শন এইটা, এতটুকুতে আমি যদি আমার বিন্দুটাকে মুভ করাই যে কোনো পয়েন্টে, কনকেভ ডাউন পোর্শনের যে কোনো পয়েন্টে যদি আমি আমার এই বিন্দুটাকে মুভ করাই, তাহলে স্পর্শকটা মুভ করতেছে অবভিয়াসলি। তো দেখতে পাচ্ছি আমি আমার কাঙ্ক্ষিত গ্রাফটা অলওয়েজ স্পর্শকের নিচে থাকতেছে। দেখো তো আমি গ্রাফটাকে কনকেভ ডাউন পোর্শনের যেই পজিশনে নিয়ে যাই না কেন আমার গ্রাফটা স্পর্শকের নিচে থাকতেছে সবসময়। তো সিম্পল অ্যানালজি, কনকেভ আপ, আপ মানে উপরে, অর্থাৎ সে থাকবে স্পর্শকের উপরে। কনকেভ ডাউন, ডাউন মানে নিচে, নিচে মানে সে থাকবে স্পর্শকের নিচে। তো সিম্পল। এবার এটা তো একটা ফাংশন, তো এই ফাংশনকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? এই লাল রেখার ঢাল পাবো না? বলো তো বাবারা, এই ফাংশনকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে এই লাল রেখার ঢাল পাবো। তো চলো ওই লাল রেখার ঢালকে আমি নিয়ে আসার ট্রাই করি। দেখছে আমি বি অফ এক্স একটা নতুন ফাংশন ডিফাইন করলাম, ওই ফাংশনটার মধ্যে এফ অফ এক্স এর প্রথম অন্তরকে ঢুকাইতে ডিডিএক্স, ওরে ডিডিএস লিখে ফেলাইছি, আই হাই। আচ্ছা, ডিডিএক্স ফাংশন অফ এক্স, এই যে এই সবুজ ডটের যে রেখাটা আছে এটা হচ্ছে আমার এই কালা রেখাটার প্রথম অন্তরক, ঠিক আছে? সো এটার আমি নামটা দিয়ে ফেলি, একটা পয়েন্ট নিই, এই যে এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ এবং এর উপরে একটা পয়েন্ট নিয়েছি সবুজ কালারের। এ দেখো তো এই যে কালো কালারের যে পয়েন্ট আছে আর সবুজ কালারের যে পয়েন্ট আছে, এই দুটার ভুজ কিন্তু সেম, অর্থাৎ এই দুটার এক্স এর মান সেম। এক্স এর মান যেহেতু সেম, অর্থাৎ আমি চাইলেই এই বিন্দুটাকে যে কোনো জায়গাতে মুভ করতে পারবো, সাথে সাথে এই ব্যাটাও মুভ করবে, কারণ দুটার এক্স এর মান সেম। আচ্ছা, এই যে আমার যে স্পর্শকটা আছে, এই স্পর্শককে যদি আমি এক্সিস্টিং ফাংশন অর্থাৎ মেইন ফাংশনের মাথার উপর নিয়ে যাই, অর্থাৎ সর্বোচ্চ পয়েন্টে নিয়ে গেলাম, তখন কি হচ্ছে? আমার ফার্স্ট ডেরিভেটিভ কত হইলো বলো তো? 0 হইলো না? এই যে এখানে এক্স অক্ষের উপরে ফার্স্ট ডেরিভেটিভের মান কত হবে? 0 হবে না, কারণ এক্স অক্ষের উপরে ওয়াই এর মান কত? 0। ওয়াই এর মানটাই তো ফাংশনের মান রিপ্রেজেন্ট করতেছে। যদি স্পর্শকটাকে আমি একদম মেইন ফাংশনের মাথার উপরে নেই তাহলে আমার ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতেছে। আবার যদি স্পর্শকটাকে সর্বনিম্ন বিন্দুতে নেই তাহলেও কিন্তু আমার ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতেছে।
এটা কি ম্যাক্সিমা এবং মিনিমার কনসেপ্ট না? ম্যাক্সিমা বা মিনিমাতে বা চরম বিন্দুগুলাতে আমাদের প্রথম অন্তরূপ শূন্য হবে। এই তো শূন্য হয়েছে, তাই না? এখানে একটা শূন্য আছে। অ্যান্ড আবার যদি এটাকে ম্যাক্সিমাম পয়েন্টে নিয়ে যায়, আরেকটা শূন্য পাইলাম। আবার যদি আমি এই পয়েন্টে নিয়ে আসা ট্রাই করি, তাহলে এখানে আরেকটা শূন্য পাইলাম। ওকে, এবার আমি এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি, সে ফার্স্ট ডেরিভেটিভকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করে সেকেন্ড ডেরিভেটিভ বানিয়েছি। লেটস সে সি একটা ফাংশন, যেটা ফাংশন অফ এক্স এর সেকেন্ড ডেরিভেটিভ, অর্থাৎ ফাংশন অফ এক্সকে দুইবার অন্তরীকরণ করে আমি সিকে বানাবো। ওকে, তাহলে বিকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি, তাহলেই তো ফাংশন অফ এক্সকে দুইবার ডিফারেন্সিয়েট করা হলো, তাই না? লেটস সি, সেকেন্ড ডেরিভেটিভ পাইছি আমি, এই যে সেকেন্ড ডেরিভেটিভ। তো সেম কাহিনী, এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টের যেহেতু ভুজ সেম, তার মানে একটাকে নড়াইলে অন্যটাও নড়বে। এবার দেখো তো, যখন আমার এক্সিস্টিং কার্ভটা, এটার এতটুকু অংশ কনকেভ ডাউন, তাই না? আর এটার এতটুকু অংশ, যে এতটুকু অংশ কনকেভ আপ। তো দেখো তো, আমি যখন কনকেভ ডাউনে আছি, তখন আমার সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু এক্স অক্ষের নিচে থাকতেছে, তাই না? এই যে দেখো, কনকেভ ডাউনে আছি, সেকেন্ড ডেরিভেটিভ এক্স অক্ষের নিচে আছে। এক্স অক্ষের নিচে মানে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কত? এক্স অক্ষের নিচে ওয়াইয়ের প্রতিটা মান নেগেটিভ, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভের মানও নেগেটিভ হবে। ভাই বলো, ওয়াইয়ের মান যা, সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু তো তা হবে। কেন? কারণ সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে সি অফ এক্স, ঠিক কিনা? সি অফ এক্স মানে কি? ফাংশন, তাই না? ফাংশনের আউটপুট ভ্যালু, ওইটাই কি? ওটা তো ওয়াইয়ের মান। আচ্ছা, আমার কনকেভ ডাউন পোর্শনে সেকেন্ড ডেরিভেটিভ অলওয়েজ এক্স অক্ষের নিচে থাকতেছে, দেখো তো, এই যে নিচে থাকতেছে, তাই না? অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু নেগেটিভ। বাট কনকেভ ডাউন থেকে যখন আমি কনকেভ আপে যাচ্ছি, সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু পজিটিভ হয়ে যাচ্ছে, তাই না? এক্স অক্ষের উপরে ওয়াইয়ের প্রতিটা মানই পজিটিভ। সো এইখানে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, অথবা পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, তাই না? এই যে কনকেভ ডাউন থেকে যখন আমি কনকেভ আপে যাচ্ছি, সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে। আবার কনকেভ আপ থেকে যখন আমি কনকেভ ডাউনে যাচ্ছি, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে সেকেন্ড ডেরিভেটিভ তার চিহ্ন চেঞ্জ করতেছে। কার উপর ভিত্তি করে? আমার মেইন ফাংশনের উপর ভিত্তি করে। মেইন ফাংশন যদি কনকেভ ডাউন হয়, সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হচ্ছে। মেইন ফাংশন যদি কনকেভ আপ হয়, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হচ্ছে। ক্লিয়ার? তো লেটস সে আমি একটা সংখ্যা রেখার উপরে দাঁড়িয়ে আছি, তো আমি চাই নেগেটিভ একটা সংখ্যা থেকে পজিটিভ একটা সংখ্যাতে যেতে। সে -5 থেকে আমি +5-এ যেতে চাই। তাহলে এর মাঝে আমাকে শূন্যের সাথে হাত মিলাইতে হবে কিনা বলতো? আমি -5-এ আছি, -4, -3, -2, -1, শূন্য, তাই না? তো -5 থেকে +5-এ যদি যেতে চাই, তাহলে আমাকে মাঝে শূন্যের সাথে হাত মিলাইতে হবে, অর্থাৎ আমার ভ্যালু একবার শূন্য হবেই, ঠিক কিনা? আবার যদি +5 থেকে -5-এ আসতে চাই, তাহলেও কিন্তু আমাকে শূন্যের সাথে দেখা করতেই হচ্ছে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু নেগেটিভ থেকে পজিটিভ হোক, অথবা পজিটিভ থেকে নেগেটিভ হোক, এমন একটা পয়েন্ট আছে যেই পয়েন্টে তার ভ্যালু 0 হবে, তাই না? যেহেতু সে নেগেটিভ থেকে পজিটিভে আসতেছে, মাঝখানে তাকে 0-এর সাথে হাত মিলাইতেই হবে, ঠিক কিনা? তাহলে এমন একটা পয়েন্ট আছে যেই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ 0 হবে। তো দেখি তো ওই পয়েন্টটা কোনটা। চলো তো, এই যে এই পয়েন্টটা তো এখানে আছে, তাই না? এখানে না, কারণ দেখো এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মান 0, এই পয়েন্টটাতেই সেকেন্ড ডেরিভেটিভ 0 হচ্ছে। একটু যদি জুম আউট করি, ঠিক এই পয়েন্টটাতে আমার এক্সিস্টিং ফাংশনের দিকে যদি একটু তাকাই, সেকেন্ড ডেরিভেটিভ যখন 0 হচ্ছে, তখন মেইন ফাংশনের পয়েন্টটা এখানে, বা মেইন ফাংশনটা এখানে থাকতেছে, তাই না? আমি একটা পয়েন্ট নিয়েছি দুটা ফাংশনের উপরে, যে দুটার এক্স এর মান সেম। সেকেন্ড ডেরিভেটিভে যখন এক্স এর মান 22 হচ্ছে, তখন সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু 0 হচ্ছে, অর্থাৎ ওয়াই এর মান 0 হচ্ছে। আর আমার মেইন ফাংশনে যখন এক্স এর মান 22 দিতেছি, তখন এই একটা বিন্দু পাওয়া যাচ্ছে, তাই না? তো এই পয়েন্টটা একটা বিশেষত্ব আছে। দেখো তো, এই পয়েন্টের ঠিক আগে আমার কার্ভটা বা আমার বক্ররেখাটা কি ছিল? কনকেভ ডাউন হয়েছিল না? দেখো তো, এই পয়েন্টের ঠিক আগে আমার কার্ভটা কনকেভ ডাউন হয়েছিল। এবার এই পয়েন্টের ঠিক পরে আমার কার্ভটা কনকেভ আপ হয়ে আছে না? তাহলে এই যে দেখো, এই পয়েন্টের জাস্ট আগে আমার কার্ভটা কনকেভ ডাউন হয়েছিল, এই পয়েন্টের জাস্ট পরে আমার কার্ভটা কনকেভ আপ হয়ে আছে। অর্থাৎ এই পয়েন্টে আমার মেইন কার্ভটা বা আমার মেইন ফাংশনটা তার কনকেভিটি সুইচ করতেছে। লেটস সে রাকিব ভাই ম্যাথ পড়াচ্ছেন, তো তিনি ডিসাইড করলেন যে তিনি কালকে রাত 1টাতে ফিজিক্স পড়ানো স্টার্ট করবেন। তো রাত 1টাই হবে রাকিব ভাইয়ের জন্য সুইচিং টাইম, যেই টাইমে তিনি ম্যাথ থেকে ফিজিক্সে সুইচ করেছেন, তাই না? RIP অপূর্ব ভাই, ওই টাইমটাতে যেহেতু তিনি সুইচ করেছেন ম্যাথ থেকে ফিজিক্সে, তাই জন্য আমি বলতে পারতেছি ঠিক ওই 1টা বাজে টাইমটা ওনার জন্য সুইচিং টাইম, ইনফ্লেক্টিং টাইম, শিফটিং টাইম, তাই না? এইবার এই কার্ভের ক্ষেত্রে যদি আমি একটু দেখি, ঠিক এই পয়েন্টে আমার মেইন ফাংশনটা কনকেভিটি চেঞ্জ করতেছে। সে এর আগে ছিল সে কনকেভ ডাউন, এরপরে হয়েছে কনকেভ আপ। তাহলে ঠিক এই পয়েন্টে আমার কার্ভটা, আমার বক্ররেখাটা কনকেভিটি সুইচ করেছে। তাহলে কি আমি বলতে পারি এই পয়েন্টটাই হচ্ছে আমার এক্সিস্টিং কার্ভের জন্য সুইচিং পয়েন্ট, শিফটিং পয়েন্ট, ইনফ্লেক্টিং পয়েন্ট, তাই না? আমাদের বাবারা কি বলেছে যে তোমরা সবগুলা নাম ইউজ করতে পারবে না, একটা সুন্দর নাম, ইলাইট একটা নাম তোমরা ইউজ করবা, সেটা হচ্ছে ইনফ্লেক্ট। সো এই জন্য আমরা ঠিক এই পয়েন্টটাকেই বলতেছি পয়েন্ট অফ ইনফ্লেকশন, যেই পয়েন্টে আমার কোনো কার্ভ
কোনো বক্ররেখা তার কনকেভিটিকে সুইচ করে ফেলাবে, লাইক সে আগে ছিল কনকেভ ডাউন, এখন হয়ে যাবে সে কনকেভ আপ। তো আমি এর জন্য একটা খুব সুন্দর শর্ত পাইলাম। কি শর্ত পাইলাম? পয়েন্ট অফ ইনফ্লেকশনে আমার সেকেন্ড ডেরিভেটিভ জিরো হয়ে যাচ্ছে, তাই না? এই যে জিরো হয়ে গিয়েছে, আমি একটা শর্ত পেয়ে গেছি, যেখানে আমার কোনো ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ জিরো হইতেছে সেখানে আমি পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবো। তো চলো অন্য একটা ফাংশন নিয়ে দেখি এটা সত্যি কিনা। সো লেটস সে সাইন এক্স না নিয়ে আমি x+3 একটা লিনিয়ার ফাংশন নিলাম, x+3 একটা লিনিয়ার ফাংশন নিলাম। কই রে ফাংশন কই? হাই এই তো পাইছি। এটা হচ্ছে আমাদের সেই ফাংশন, মেইন ফাংশনটা। বিন্দু কই? এই বিন্দু তুমি কই? এই তো বিন্দু চলে আসছে। তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমার মেইন ফাংশন। তো মেইন ফাংশন এর উপর একটা পয়েন্ট এটা। তাহলে আমি দেখবো এটার কনকেভিটি বের করার জন্য আমি দেখবো সেকেন্ড ডেরিভেটিভ কোথায় জিরো হচ্ছে। তো একটু তাকাই তো উপরে, হাই সর্বনাশ করেছি। কি হইলো এটা? দেখি সব জায়গাতে সেকেন্ড ডেরিভেটিভ জিরো। হাই উমা কি ঝামেলা এটা! দেখো ঝামেলা হয়ে গেছে কিন্তু এখানে প্রতিটা পয়েন্টে দেখো তো, এটা আমার সেকেন্ড ডেরিভেটিভের রেখা না? দেখো তো সেকেন্ড ডেরিভেটিভের রেখা না এটা? তো প্রতিটা পয়েন্টে আমার সেকেন্ড ডেরিভেটিভ জিরো হইতেছে। তার মানে কি প্রতিটা পয়েন্টে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে এই রেখার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে না, পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকার জন্য কনকেভিটি থাকা দরকার। কনকেভিটি সুইচ করলেই কেবলমাত্র পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে। কিন্তু এখানে দেখো কোনো কনকেভিটিই নাই ভাই। কোথায় বাঁকা আছে? বা কনকেভ আপ ডাউন তো দূরে থাক, বাঁকা কোথায় আছে? কিছুই তো নেই। সরল রেখার মধ্যে বাঁকা অংশ থাকবে না তো? তাহলে এটা তো মারা। এর মধ্যে তো পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকার কথা না। বাট আমাকে সেকেন্ড ডেরিভেটিভ কি বলতেছে? প্রতিটা পয়েন্টে তুমি পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবা। বাট সেটা কি সত্যি? কখনোই না। তাহলে শুধুমাত্র সেকেন্ড ডেরিভেটিভকে জিরো বানিয়ে আমি কখনোই পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করতে পারবো না, বুঝলাম? তো চলো ওই ফাংশনটাতে আবার যাওয়া যাক। এবার দেখি অন্য কোনো ক্লু পাওয়া যায় কিনা। সো লেটস সে সাইন এক্স ছিল, এটা ছিল তাই না ফাংশনটা? তাকিয়ে থাকি দেখি কোনো ক্লু পাচ্ছি কিনা। তো ভাই দেখো তো একটা ঝামেলা। সেই ঝামেলাটা হচ্ছে আমি একটু প্রথমেই বলেছিলাম, সেকেন্ড ডেরিভেটিভ কিভাবে জিরো হচ্ছে? চিহ্ন পরিবর্তনের মাধ্যমে জিরো হচ্ছে না। সে এখানে তার চিহ্ন ছিল নেগেটিভ, এখানে তার চিহ্ন হয়ে গিয়েছে পজিটিভ। তাহলে নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার মাঝের একটা জায়গাতে সে জিরো হয়েছে। কিন্তু যদি আমি একটা লিনিয়ার ফাংশন দেখি তাহলে কিন্তু এখানে কোনো চিহ্ন পরিবর্তনের কোনো কেস নাই, একদম সেই সরাসরি একদম ঠাড়া জিরো সব জায়গাতে। তাই আমি পয়েন্ট অফ ইনফ্লেকশন পাইলাম না। কিন্তু যখন আমি সাইন এক্স এর কার্ভে যাচ্ছি, যেখানে আসলেই পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে, সেখানে আমি দেখছি আমার সেকেন্ড ডেরিভেটিভ জিরো হওয়ার আগে সে নেগেটিভ ছিল, জিরো হওয়ার পরে সে পজিটিভ হয়ে গিয়েছে। আমরা তো এখানে বুঝতেই পারতেছি, একদম দুধ খাওয়া বাচ্চা বুঝতে পারবে যে হ্যাঁ, শুধুমাত্র সেকেন্ড ডেরিভেটিভ জিরো হচ্ছে না, এখানে সেকেন্ড ডেরিভেটিভ বেটা তার চিহ্ন পরিবর্তন করতেছে। সে আগে নেগেটিভ ছিল, নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে। বা যদি আমি এখানে চলে আসি তাহলে এখানে পজিটিভ থেকে সে নেগেটিভ হচ্ছে। এতটুকু এক্স অক্ষের উপরে পজিটিভ, এক্স অক্ষের নিচে নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে অথবা নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ বেটা তার চিহ্ন পরিবর্তন করতেছে। তো সুন্দর একটা জিনিস, দুইটা শর্ত পাইলাম। তাহলে যে দুইটা শর্ত দিয়ে আমি পয়েন্ট অফ ইনফ্লেকশনকে ডিফাইন করতে পারতেছি। প্রথম শর্ত হচ্ছে আমার কার্ভের সেকেন্ড ডেরিভেটিভকে জিরো হইতে হবে। হ্যাঁ পাইলাম, জিরো হইলো। কিন্তু সরলরেখার ক্ষেত্রে তো জিরো আসে, বাট ওইখানে তো কনকেভিটি নাই, সো পয়েন্ট অফ ইনফ্লেকশনও থাকবে না। পরবর্তীতে আমি আরেকটা শর্ত পাইলাম, সেকেন্ড ডেরিভেটিভ তো জিরো হবেই হবে, পাশাপাশি সে একটা চিহ্ন পরিবর্তন করবে। সে আগে ছিল পজিটিভ, এখন হবে নেগেটিভ, অথবা নেগেটিভ থেকে পজিটিভ হবে, যে কোনো একটা কিছু একটা হবে। কেস ওয়ান, সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ থেকে পজিটিভ হয় তাহলে তার বৃদ্ধি হয়েছে না? বলো তো, সে আগে নেগেটিভ ছিল এখন পজিটিভ হয়েছে, তার বৃদ্ধি হয়েছে কিনা? হয়েছে। বেগ বৃদ্ধির হারকে বলি আমরা ত্বরণ। বেগ যদি কম থেকে বেশি হয় তাহলে সেটাকে বলতেছি আমরা ত্বরণ, অ্যাক্সিলারেশন, তাই না? তাহলে সেকেন্ড ডেরিভেটিভের বৃদ্ধির হারকে আমরা কি বলবো বলো তো? সেকেন্ড ডেরিভেটিভের ত্বরণ, তাই না? অর্থাৎ থার্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভকে একবার ডিফারেন্সিয়েট করলে এক্স অক্ষের সাপেক্ষে সেকেন্ড ডেরিভেটিভের পরিবর্তনের হার পাওয়া যাবে, সেটাই হচ্ছে থার্ড ডেরিভেটিভ, তাই না? যখন আমার সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে তখন আমি থার্ড ডেরিভেটিভ কি পাচ্ছি বলো তো? নেগেটিভ থেকে পজিটিভ মানে সেকেন্ড ডেরিভেটিভের বৃদ্ধি, অর্থাৎ থার্ড ডেরিভেটিভ পজিটিভ, তাই না? বেগের বৃদ্ধি মানে কি? ত্বরণ পজিটিভ না? ঠিক কিনা? সেকেন্ড কেস, সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ থেকে নেগেটিভ হয় তাহলে কি হয়েছে? তার হ্রাস পাইছে না, তাই না? হ্রাস পেয়েছে তো। তাহলে বেগ হ্রাসের হারকে কি বলে? ওটাকেও ত্বরণ বলে, বাট নেগেটিভ ত্বরণ বলে, তাই না? আচ্ছা, সেকেন্ড ডেরিভেটিভ যদি হ্রাস পায় তাহলে থার্ড ডেরিভেটিভ কি হবে? বা সেকেন্ড ডেরিভেটিভের পরিবর্তনের হার থার্ড ডেরিভেটিভ, ওটা কি হবে? ওটা হবে নেগেটিভ, তাই না? কনক্লুশন, সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ থেকে পজিটিভ মানে সেকেন্ড ডেরিভেটিভের বৃদ্ধি, অর্থাৎ থার্ড ডেরিভেটিভ পজিটিভ। সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ থেকে নেগেটিভ মানে সেকেন্ড ডেরিভেটিভের হ্রাস, অর্থাৎ থার্ড ডেরিভেটিভ নেগেটিভ। কিন্তু কি হবে যদি থার্ড ডেরিভেটিভ জিরো চলে আসে? আচ্ছা, থার্ড ডেরিভেটিভ যদি জিরো আসে এর অর্থ হলো আমার সেকেন্ড ডেরিভেটিভের কোনো পরিবর্তন নাই। বেগ যদি সমবেগ হয় তাহলে কি ত্বরণ পাওয়া যায়? না। তাহলে বেগ যদি সমবেগ না হয়, ত্বরণ যদি না পাওয়া যায়, তাহলে যদি সেকেন্ড ডেরিভেটিভের কোনো পরিবর্তন না হয় তাহলে থার্ড ডেরিভেটিভ জিরো হবে কিনা? হবে, জিরো হবে। তো এবার সরলরেখার ক্ষেত্রে দেখি অন্য একটা রেখা, যে প্রথমে যেটা সরলরেখা দেখলাম ওটার ক্ষেত্রে দেখি। এই যে দেখ, এখানে দেখ সেকেন্ড ডেরিভেটিভের কোনো পরিবর্তন নেই, সে একদম সমান হয়ে আছে এক্স অক্ষের ওপরে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে থার্ড ডেরিভেটিভ কী হবে? জিরো হবে না? যদি থার্ড ডেরিভেটিভ জিরো হয়
তাহলে তো কনকেভিটি থাকতেছে, বলো তো কনকেভিটি থাকতেছে? বাঁকা মালপাতি আছে এখানে? কিছুই নাই, তাহলে কনকেভিটি নাই। অর্থাৎ থার্ড ডেরিভেটিভ জিরো হইলে কনকেভিটি থাকবে না। কনকেভিটি থাকার সত্য হইল থার্ড ডেরিভেটিভকে আইদার পজিটিভ হইতে হবে অথবা নেগেটিভ হইতে হবে, বাট জিরো হওয়া যাবে না। তাহলে আমাদের হাতে কাজ কি? পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করার জন্য আমরা দুইটা জিনিস লক্ষ্য করবো। প্রথমত সেকেন্ড ডেরিভেটিভ কোথায় জিরো হচ্ছে সেটা বের করবো। ওকে, সেখান থেকে আমি এক্সের একটা ভ্যালু পাবো, তাই না? ওই এক্সের ভ্যালুটা থার্ড ডেরিভেটিভে বসাবো, বসায় দেখবো যে ওই পয়েন্টের অ্যারাউন্ডে আমার থার্ড ডেরিভেটিভ জিরো হচ্ছে না নেগেটিভ হচ্ছে না পজিটিভ হচ্ছে। যদি নেগেটিভ বা পজিটিভ হয়, অর্থাৎ জিরো না হয়, তাহলে আমি বুঝবো পয়েন্ট অফ ইনফ্লেকশন ওই এক্সের ওই মানের জন্য পাওয়া যাবে। বাট যদি থার্ড ডেরিভেটিভ জিরো হয়ে যায় কোনোভাবে, তাহলে আমরা মারা, তাহলে ওখানে আর পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যাবে না। আমরা বলে দিব পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকিবই না। সিম্পল লজিক। ওকে, এবার এটা না একটু লেন্দি প্রসেস, দেখা যাক। এটা একটা শর্টকাট কাহিনী আছে। সেই কাহিনীটা হচ্ছে যে সাপোজ কোনো একটা ফাংশনের সাথে, কোনো এক্সের সাথে, ওয়াইয়ের সাথে, জেডের সাথে, কোনো কারোর সাথে যদি এমন কোনো ফাংশন থাকে যেটা অসিলেটিং হয় এবং সেই ফাংশনটা গুণ বা বিয়োগ বা যোগ আকারে থাকে, সে সাইন বা কজ, সাইন বা কোসাইন, এই দুইটা ফাংশন যদি আমার অন্য কোনো মালপাতির সাথে যোগ, বিয়োগ অথবা গুণ আকারে থাকে, তাহলে আমি একদম চোখ বন্ধ করে বলবো যে হ্যাঁ, এটার পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকতেছে, এবং আমাকে এক্সট্রা করে থার্ড ডেরিভেটিভ বের করে প্রমাণ করার দরকার নেই। বলবো যেহেতু সাইন বা কোসাইনের ফাংশন, সেহেতু পয়েন্ট অফ ইনফ্লেকশন অবশ্যই থাকবে, তাই বলে তুমি জাস্ট সেকেন্ড ডেরিভেটিভ বের করে ওটা ইকুয়াল টু জিরো ধরে এক্সের একটা ভ্যালু পাবা না, ওই ভ্যালুটাকে সুন্দর করে গিয়ে তুমি ফাংশনে বসাই দিও। তারপরে ফাংশনের একটা মান আসবে না ওই ভ্যালুর জন্য, ফাংশনের যে মানটা পাইলে ওটা ওয়াইয়ের মান, আমি তো এক্সের মান আগে থেকে বের করে রাখছি, তাহলে ওই দুটা এক্সের মান এবং ওয়াইয়ের মান মিলাইলে একটা বিন্দু আসবে, সেটাই হচ্ছে আমাদের সেই জাদুকরী বিন্দু, পয়েন্ট অফ ইনফ্লেকশন। তো চলো সেই মাথা খারাপ করা ম্যাথটা নিয়ে একটু খুঁটিয়ে দেখা যাক। কি বলেছে এখানে? একটা ফাংশন দিয়েছে এটা, তো এই গুরুমান ও লঘুমান নির্ণয় করো। আচ্ছা, খুবই ইজি। এছাড়াও যদি কোনো পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকে, যদি কোনো পয়েন্ট অফ, যদি থাকে মানে কি, হ্যাঁ যদি থাকে মানে কি, এখানে সাইন দেখতে পাচ্ছি আমরা স্পষ্টভাবে, তাহলে সাইন দেখছি, তারপরে আবার সাইন যোগ আকারে আছে, তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন অবশ্যই থাকবে। এই কি কথা এগুলো? যদি থাকে মানে কি? অসম্ভব কথা। এই কাটো, এটা কাটো, এই কইলে যদি থাকে কই, যদি এটা কেন, এটা কেন? পয়েন্ট অফ ইনফ্লেকশন অবশ্যই থাকবে, থাকে মানে তা নির্ণয় করা। আচ্ছা, তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন অবশ্যই থাকবে, এটা হচ্ছে কাহিনী। প্রথমত আমাদের বের করতে হবে গুরুমান এবং লঘুমান, যেটা খুবই ইজি, তো সেটা তোমাদের বুঝিয়ে দিলাম। আমাদের কাজ হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করা। তো পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করার জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভ এবং থার্ড ডেরিভেটিভ নিয়ে ডিল করতে হয়। তো চলো এক এক করে সবগুলো ডেরিভেটিভ বের করা যাক। তো প্রথম অন্তরক, ফার্স্ট ডেরিভেটিভ, সেটা হবে কত বলো তো? 1 প্লাস 2 cos x, রাইট? cos x। সেকেন্ড ডেরিভেটিভ যেটা, সেটা হবে এরকম নেগেটিভ 2 sin x, তাই না? দেখো 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, তাই না? cos x কে ডিফারেন্সিয়েট করলে নেগেটিভ sin x হয়। থার্ড ডেরিভেটিভ কি হবে? থার্ড ডেরিভেটিভ হবে নেগেটিভ 2 cos x। আচ্ছা, আমরা তিনটা ডেরিভেটিভ পেয়ে গেলাম। তো পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য আমরা জানি সেকেন্ড ডেরিভেটিভকে 0 ধরতে হয়, বা 0 ধরে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশনকে ডিফাইন করেছিলাম, তাই না? তাহলে এটা 0 হবে। তো বলো তো sin x মানে কি 0 হবে না? তাহলে দেখো এইটা সমান 0, তাহলে নেগেটিভ 2 মানে তো কখনো 0 হবে না, তার মানে sin x মানে 0 অবভিয়াসলি। তাহলে x এর কোন কোন ভ্যালুর জন্য sin x 0 হবে? sin 0 এর মান 0, sin পাই এর মান 0, sin 2 পাই এর মান 0, 3 পাই এর মান 0, 4 পাই এর মান 0, 100 পাই এর মান 0, 1000 পাই এর মান 0, তাই না? sin n পাই এর মান 0, যেখানে n বিলংস টু 0, ঠিক না? এখানে দেখো, এখানে একটা রেঞ্জ দিয়ে দিয়েছে স্যারের আমাদের, ঠিক আছে? তো মনে রাখবে, প্রশ্নে যখন কোনো রেঞ্জ দেওয়া থাকবে, ঠিক আছে, যে কোনো প্রশ্নে যখন কোনো রেঞ্জ দেওয়া থাকবে, তখন আমরা রেঞ্জের বাইরে মাতবরি করতে যাবো, ঠিক আছে? রেঞ্জের বাইরে আমরা কিছু দেখবো না। স্যারেরা যখন আমাদের রেঞ্জ দিবে, তখন আমরা রেঞ্জের বাইরে কখনো মাতবরি করবো না, রেঞ্জের বাইরে কিছু দেখি না আমরা, রেঞ্জের বাইরে কানা, আমরা কানা, বুঝলাম? ওকে, এই রেঞ্জ হইল গিয়ে তোমার গার্লফ্রেন্ড, সো ব্রো বি লয়াল, অন্যদিকে তাকানোর দরকার নেই। ওকে, তো রেঞ্জের মধ্যে আমার কোন কোন ভ্যালু আসতেছে? 0 আসতেছে, পাই আসতেছে এবং 2 পাই আসতেছে, তাই না? যেহেতু n এর ভ্যালু 0 1 2 3 4 5 6 পর্যন্ত চাইতে থাকবে, তাই না? অথবা নেগেটিভ দিকেও যাইতে পারে। তো সেই ক্ষেত্রে 0 পাই এবং 2 পাই আসতেছে আমাদের রেঞ্জের মধ্যে। তো বলো তো এখানে যে এক্স এর মানগুলা পাই, এই এক্স এর মানগুলা কি নির্দেশ করতেছে? আমার প্রতিটা পয়েন্ট অফ ইনফ্লেকশনের ভুজকে নির্দেশ করতেছে না? বলো তো, আমি 3টা পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবো, কারণ আমি 3টা পয়েন্ট অফ ইনফ্লেকশনের ভুজের মান পেয়েছি। তাহলে এই ভুজের মানগুলো যদি আমি মেইন ফাংশন এটাতে বসিয়ে দিই, তাহলে কি কোটি পাবো না? পাবো। তাহলে বলো আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন কয়টা পাবো? 3টা পাবো। তো চলো দেখা যাক পয়েন্ট অফ ইনফ্লেকশনগুলো কেমন হতে পারে। লিস্টে আমার 3টা পয়েন্ট অফ ইনফ্লেকশন এই 3 জায়গায় আছে, ঠিক আছে? আমি এইগুলোকে র্যান্ডমলি আঁকিয়েছি, ঠিক আছে? এগুলো এক লাইনে আছে, এটা কিন্তু সত্য না, আমি জাস্ট এমনি দেখানোর জন্য আঁকাইলাম। সেইটা x = 0 পয়েন্টে, এটা x = পাই পয়েন্টে, এটা x = 2 পাই পয়েন্টে, ঠিক আছে? তো এটা মনে করো কনকেভ আপ থেকে ডাউন হয়েছে, এটা কনকেভ ডাউন থেকে আপ হয়েছে, কনকেভ আপ থেকে ডাউন হয়েছে, র্যান্ডমলি আঁকাইলাম, কারণ পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য কনকেভিটি সুইচ করা প্রয়োজন। তাহলে একটা সুইচ দেখাই দিলাম যে এটা আপ ডাউন কিছু একটা হয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে কাহিনী আছে, এখানে হচ্ছে স্যার আমাদের রেঞ্জ দিয়েছে, কি দিছে? 0 থেকে 2 পাই পর্যন্ত। চলো তো রেঞ্জের মধ্যে ঘিরে ফেলা এটাকে, এইতে
এই রেঞ্জের মধ্যে লিখে ফেলেছি। তো আমরা কি বলছি, রেঞ্জ হইলো আমার জিএফ। ওকে, সো লয়াল থাকার জন্য আমরা অন্য কোনো দিকে তাকাবো না। বলো তো আমরা রেঞ্জের বাইরে কি কিছু দেখতে পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি, বাট এগুলো দেখা যাবে না। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, আমরা এগুলো দেখি না, দেখা হবে না, ঠিক এগুলো দেখা হবে না। সো রেঞ্জের বাইরে কিছু দেখা হবে না, রেঞ্জের মধ্যে যা আছে সেগুলো দেখবো আমরা এখন। এবার বলো এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে পয়েন্ট অফ ইনফ্লেকশন কয়টা? তো ভাই তিনটা কি করে হয় বলো তো? রেঞ্জের বাইরে যেহেতু আমরা কানা, তার মানে রেঞ্জের বাইরে যা হয়ে যাক কিছু দেখলে আমরা চোখ ঢাকবো, না দেখি নেই। সো এরকম কাহিনী করতে হবে। রেঞ্জের বাইরে কোনো কিছু দেখে ফেললেও চোখ ঢাকতে হবে, দেখা যাবে না, অসম্ভব, দেখলেই সমস্যা। তাহলে বলো পয়েন্ট অফ ইনফ্লেকশন কয়টা পাচ্ছি এখানে? পয়েন্ট অফ ইনফ্লেকশন হলো যেখানে আমার কার্ভগুলো কনকেভিটি সুইচ করতেছে। তো প্রথম ক্ষেত্রে যদি দেখি 0 পয়েন্টে শুধুমাত্র আমি একটা কনকেভ আপ কার্ভ দেখতে পাচ্ছি। তাহলে কনকেভ আপ কার্ভ যদি দেখি, পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকার জন্য কনকেভ আপ থেকে কনকেভ ডাউন হওয়া জরুরি, বাট কনকেভ ডাউনকে আমরা দেখতে পাচ্ছি। আছে কিনা বলো? আছে, বাট দেখছি না, আমরা দেখি না, ওগুলো দেখি না, ওগুলো খারাপ। তাহলে কনকেভ আপ আমরা দেখতে পাচ্ছি না, সরি কনকেভ ডাউন আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ পয়েন্ট অফ ইনফ্লেকশন এখানে নাই, তাই না? বলো তো কি দেখতে পাচ্ছি? কনকেভ আপ, কনকেভ ডাউন আছে কি? কনকেভ ডাউন আছে কি? না, নাই। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশনও নাই। এবার মাঝখানেটা দেখো তো, এখানে কনকেভ আপ থেকে কনকেভ ডাউন হয়েছে, পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে তো? অবশ্যই থাকবে, ঠিক না? এবার একদম সবার ডানেরটা দেখো, একটা কনকেভ ডাউন দেখতে পাচ্ছি। কনকেভ আপ কি দেখা যাচ্ছে? এই না, দেখা হবে না, দেখা হবে না। কনকেভ আপ কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে শুধুমাত্র কনকেভ ডাউন দেখতে পাচ্ছি। তাহলে কনকেভিটি সুইচ করেছে কি? করে নাই, অর্থাৎ এটাও পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে না। তাহলে আমি একটা ক্লিয়ারলি চোখ দিয়ে দেখতে পাচ্ছি কি পয়েন্ট অফ ইনফ্লেকশন কোনটা দেখতে পাচ্ছি? পাই বিন্দুতে, x = পাই পয়েন্টে শুধুমাত্র আমি একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার লয়াল গার্লফ্রেন্ড। ওকে, এইবার চলো তাহলে আমরা কি নিব? তিনটা ভ্যালু নিব, তিনটা পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য তিনটা ভ্যালু কি নিব? না, আমরা কোনটা নিব? আমরা নিব শুধুমাত্র পাই, উইদিন লিমিট, রাইট? উইদিন বানান কি ঠিক হয়েছে? আচ্ছা, তো যারা বুঝতে পারেন সিম্পল একটা অ্যানালজি দেখো, যখন আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করতেছি, ঠিক আছে, বের করার পরে আমরা রেঞ্জের মধ্যেই বের করবো অবভিয়াসলি এক্স এর ভ্যালুগুলো। বের করার পরে যখন দেখবো আমার নির্ণীত ভ্যালুগুলো এই রেঞ্জের সাথে সরাসরি হুবহু মিলে যাচ্ছে, তখন আমরা ওইগুলোকে বাদ দিব। সিম্পল কথা, যখন রেঞ্জের সাথে আমার নির্ণয় করা ভ্যালুগুলো মিলে যাবে তখন ওগুলোকে বাদ দিয়ে দেবো, শেষ, বাদ, তোমরা বাদ, তোমাদের চলবে না। তাহলে সাপোজ এখানে 0 0 মিলে গেছে, বাদ। 2 পাই মিলে গেছে, বাদ। তাহলে কি দেখবো? পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করবো, রেঞ্জের মধ্যে বের করবো, করার পরে দেখবো যেগুলো রেঞ্জের সাথে মিলছে ওগুলো বাদ। সিম্পল, পয়েন্ট অফ ইনফ্লেকশন পাইলাম পাই। আচ্ছা, এটা একটা কাহিনী আছে, দেখো তো ভাই, এই যে সাপোজ এই এক্সটা দিয়ে বাস্তব কোনো রাশিকে প্রকাশ করতেছে, সে প্রবাবিলিটি। হ্যাঁ, প্রবাবিলিটির ভ্যালু কতটুকু হইতে পারে? 0 থেকে 1 এর মধ্যে, তাই না? প্রবাবিলিটি আইদার 0 হইতে পারে, 0 1 এর মাঝে যে কোনো নাম্বার হইতে পারে, অথবা 1 হইতে পারে, তাই না? এর বাইরে তো হওয়া সম্ভব না। সম্ভব কি? সে যদি এমন কিছু হয়, আমার এই এক্সটা প্রবাবিলিটিকে যদি নির্দেশ করে, তাহলে বলো তো এখানে এক্স এর ভ্যালু 1 এর চাইতে বেশি হবে কিনা? অবশ্যই হবে তো, তাই না? এক্স এর ভ্যালু 1 এর চাইতে বেশি হবে, কিন্তু ওই 1 এর চাইতে বেশি ভ্যালু কি আমরা গ্রহণ করতে পারবো যদি এক্সটা প্রবাবিলিটিকে নির্দেশ করে? কারণ প্রবাবিলিটির বাস্তব মান কত হওয়া উচিত? 0 থেকে 1 এর মধ্যে না? বলো, 0 থেকে 1 এর মধ্যে কিনা? তাহলে এখানে যদি 1 এর বেশি ভ্যালু আসে বা 0 এর কম ভ্যালু আসে, তাহলে কি সেটা আমরা নিতে পারবো না। দ্যাটস ওয়াই এক্সটা যদি কখনো প্রবাবিলিটি বা সম্ভাবনাকে নির্দেশ করে, তাহলে আমরা কখনোই এক্স এর ভ্যালু 0 এর ছোট বা 1 এর বড় নিতে পারবো না, তাই না? তাহলে আমরা রেঞ্জ দিব যখন এক্স প্রবাবিলিটি, তখন রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, তাই না? যদিও আমার ফাংশনটা 0 থেকে 1 এর বাইরেও এক্সটেন্ড হয়, বাট আমরা ওই ভ্যালুগুলো নিব না, ঠিক আছে? বা ওই ভ্যালুর বাইরে আমরা দেখবো না, কারণ প্রবাবিলিটি 2 এর কোনো সেন্স মেক করে না, তাই না? দ্যাটস ওয়াই স্যারেরা যখন আমাদের একটা রেঞ্জ দিয়ে দিয়েছেন, তখন তারা হয়তো এটা মিন করতে চাইছেন যে এই রেঞ্জের বাইরে এক্স এর কোনো ভ্যালু সেন্স মেক করে না, লাইক প্রবাবিলিটি 2, এটা তো সেন্স মেক করে না, তাই না? ঠিক তেমন ভাবে এক্স হয়তো বা এমন কোনো রাশি যেটার ভ্যালু 2 পাইয়ের চাইতে বেশি হতে পারে না এবং 0 চাইতে কম হতে পারে না। সেই জন্য 2 পাইয়ের চাইতে কম এবং 0 চাইতে বেশি আমার ফাংশনটা এক্সটেন্ড হলেও, দেখো ফাংশন কিন্তু 2 পাইয়ের চাইতে বেশি, 0 চাইতে কম এক্সটেন্ড হচ্ছে কিন্তু আমরা 2 পাই এবং 0 এর মধ্যেই থাকবো। কেন? কারণ আমাকে রেঞ্জ দিয়েছে এটা। হয়তো বা এক্স এমন কোনো বাস্তব রাশি যে রাশিটার ভ্যালু 0 এবং 2 পাইয়ের মাঝখানে থাকে, ঠিক আছে? তো বুঝলাম তো। এবার এই যে রেঞ্জের মধ্যে পাইছি কত? x = পাই। তাহলে আমার শুধুমাত্র একটা কি লাগবে? y এর মান লাগবে। এবার বলো তো y এর মান কোথায় থেকে পাবো? বলো, y এর মান কোথায় থেকে পাবো? y এর মান পাবো আমি আমার মেইন ফাংশন থেকে, কারণ এটাই হচ্ছে আমার y এর মান, ঠিক না? তাহলে এটা তো x হবে না, এটা পাই হবে। একবারে বসাই দিলাম, ঠিক আছে? যদি এখানে দেখো পাই যদি বসাই, এখানে যদি পাই বসাই, তাহলে পাই প্লাস 2 × sin পাই মানে 0, তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র একটা পাই। তাহলে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন x, y, যেটা হচ্ছে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে? সেটা কত হবে বলো তো? সেটা হবে পাই করে বলেছিলাম। এবার আমাকে থার্ড ডেরিভেটিভটা নিয়ে চেক করা উচিত ছিল প্রথমে, যে এটা আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন এক্সিস্ট করবে কিনা, বাট আমি করলাম না, কারণ এখানে দেখতেই পাচ্ছি এখানে সাইনের ফাংশন, সো পয়েন্ট অফ ইনফ্লেকশন এক্সিস্ট করতেই হবে। তো চলো আবার একটু মনের শান্তির জন্য করে দেখি হচ্ছে কিনা। আমার কাহিনী কি ছিল? আমার থার্ড ডেরিভেটিভটা পজিটিভ অথবা নেগেটিভ হইতে হবে যদি আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকতে হয়, 0 হওয়া যাবে না। তো চলো আমরা x এর ভ্যালু কত পাইছি? x এর ভ্যালু পাইছি পাই। তো এই পাইয়ের মানটা আমি থার্ড ডেরিভেটিভে বসাই, এখানে তো সেকেন্ড ডেরিভেটিভের সাইন দিয়েছি। আচ্ছা, x এর মানটা কত? পাই। এই পাই পয়েন্টে আমার থার্ড ডেরিভেটিভের নেচারটা দেখি চলো। আমার থার্ড ডেরিভেটিভ হবে এট দ্য পয়েন্ট পাই, বলো তো -2 গুণিত, আচ্ছা বলো তো cos পাই মানে কত? -1, তাই না? cos পাই মানে -1, ঠিক ইকুয়াল টু হবে 2, যেটা 0 সমান নয়। তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকতেছে। আর এতটুকু জায়গা বরাদ্দ থাকবে আমাদের গুরু মান এবং লঘু মান বের করার জন্য। তো আজকের জন্য এতটুকুই। আর ওই যে ডেসমোসের ফাইলটার লিঙ্ক কমেন্টে দিয়ে রাখবো। সো
জিম সাইনিং অফ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো চলো তো এক এক করে সবগুলা কোন শালারে